শুরু করছি সিরাজদৌল্লা নাটকের একদম শেষ পর্ব, পঞ্চম অংশ। এর আগের ভিডিওতে ঘসেটির প্রবেশ ঘটেছে। ঘসেটি, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। কার উদ্দেশ্যে বলছেন? সিরাজের উদ্দেশ্যে। সিরাজকে সহ্য করতে পারেন না। সিরাজ কে? সিরাজ খেয়াল করেননি যে ঘসেটি প্রবেশ করেছে। দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন, হাসিয়া কহিলেন, ও আপনি? এরম ভাবে মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, এই কথাগুলো ঘসেটি বলছে। সেটা শুনে পিছনে ফিরে তাকিয়ে দেখছেন ঘসেটি এসেছে। কাছে অগ্রসর হইলেন, কাছে এগিয়ে গেলেন। ঘসেটির কাছে সিরাজ এগিয়ে গেলেন। কাজ আছে? তা স্মরণ করলেই তো দেখা করতাম। বলছে আমার সাথে যদি কাজই আছে তাহলে পরে আমাকে ডাকলেই আমি চলে যেতাম। অর্থাৎ এখানে একটা বিনয় রয়েছে। ঘসেটি, নবাবের অবসরের বড়ই অভাব না? মানে নবাবের অবসর নেই, নবাব কি করে দেখা করবেন, তার সময় কোথায়? সিরাজ, বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। সিরাজ বলছেন বিপদ একেবারে সুমুখে, সেখানে তিনি দিশেহারা। ঘসেটি বলছেন এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি, শওকত জং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়? অর্থাৎ শওকত জংকে নিহত করেছেন রণক্ষেত্রে এবং ঘসেটি বেগমকে বন্দি বানিয়েছেন, কিছুটা নজরবন্দি যাকে বলে। সেই জন্য যেন আর কোনো শত্রু নেই, আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে ঘসেটি মনে করছেন। কিন্তু আসল শত্রু এরা নয়, ইংরেজরা হচ্ছে আসল শত্রু। কিন্তু ঘসেটি বলছেন এখনো বিপদ, আমাদেরকে এইভাবে বন্দি বানিয়ে শওকতকে রণক্ষেত্রে নিহত করেও তোমার বিপদ আছে? সিরাজ বলছেন কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করেছে। বিপদ কেন? না কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ শক্তি, তারা কাশিম বাজার অভিমুখে আসছে। ঘসেটি, করেছে? সিরাজ, সেই সংবাদই পেয়েছি। ঘসেটি, তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? সিরাজ, তেমনি দুর্দিনকে কামনা করে মা। মা বলে সম্বোধন করছেন, মা নন কিন্তু মা বলে সম্বোধন করছেন। ঘসেটি, দুর্দিন না সুদিন? আন্ডারলাইন করবে, ভেরি ইম্পর্টেন্ট লাইন। মানে ঘসেটির কাছে মনে হচ্ছে যে ব্রিটিশ শক্তি এসে নবাবকে পরাস্ত করলে, তাকে বন্দি করলে, তাকে মেরে ফেললে, তাহলে পরেই বাংলার সুদিন আসবে। কেন না, তার রাগে তিনি ফেটে পড়ছেন, যেহেতু তাকে বন্দি করে রেখেছেন, নজরবন্দি করে রেখেছেন এবং শওকত জংকে রণক্ষেত্রে হত্যা করেছেন। সিরাজ, সুদিন? অবাক হয়ে গেছেন ঘসেটি। সুদিন নয়? ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়? সুদিন কেন? না, ঘসেটির যে বন্ধন সেটা মোচন হবে, মুক্তি পাবে নজরবন্দি থেকে, আর সিরাজের পতন হবে, সেই জন্যই সুদিন ঘসেটির কাছে। সিরাজ, আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন। বলছে আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন। ঘসেটি, বেশ বুঝতে পারছি, অন্তরে যে কথা দিনরাত গুমড়ে গুমড়ে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি। মানে এই কথাটা উনি মনের মধ্যে পুষেছিলেন যে তোমার পতন হোক, সিরাজের পতন হোক, সেটা প্রকাশ্যে বললেন। মাসিকে তুমি গৃহহারা করেছ। ঘসেটি হচ্ছে সিরাজের মাসি সম্পর্কে। মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ। মাসি তা ভুলবে? অর্থাৎ সিরাজকে বলছে যে মাসিকে গৃহহারা করেছ, তাকে নিয়ে এসে নজরবন্দি করে রেখেছ, তার সব কিছু নিয়ে নিয়েছ এবং দাসী করে রেখেছ। দাসী নয় কিন্তু তবু অভিযোগ আনছেন যে দাসী করে রেখেছ। সিরাজ, অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। আন্ডারলাইন করবে, এটা তুলেও প্রশ্ন আসে, ভেরি ইম্পর্টেন্ট লাইন। অভাগা হচ্ছে এখানে নিজে বাংলার নবাব সিরাজদৌল্লা, তিনি নিজেকেই নিজে অভাগা বলছেন। কারুর ভালোবাসা তার কপালে জুটছে না, কারুর সমর্থন
তিনি পাচ্ছেন না, তার মন বড় কাঁদছে। তাই এই অবস্থায় তাকে আর তিরস্কার না করার কথা বলেছেন মাসিকে। ঘসেটি অকারণে বলছে, আমি অকারণে তোমাকে তিরস্কার করছি। সিরাজ, নয় কি? বলছে, আপনি কি অকারণে তিরস্কার করছেন না? ঘসেটি বলছে, মতিঝিলকে অধিকার করেছে। মতিঝিল হচ্ছে ঘসেটির জায়গা। আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? অর্থাৎ তার ধারণা যে মতিঝিল অধিকার করে সমস্ত সম্পদ সিরাজ হস্তগত করে নিয়েছে। কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নও দস্যু? বলছে, আমার পালিত পুত্রকে দূরে করে দিয়েছো, তুমি সম্পদ নিয়ে নিয়েছো, তুমি মতিঝিল অধিকার করেছো। দস্যু বলে সম্বোধন করছেন সিরাজকে। সিরাজ, মতিঝিল আপনারই রয়েছে মা। অর্থাৎ যে মতিঝিল থেকে নিয়ে এসে উনি রেখেছেন এখানে নজরবন্দি করে নবাবের কাছে, সেই মতিঝিল সম্পর্কে মাসি ঘসেটিরই রয়েছে। ভুল বুঝছেন ঘসেটি। ঘসেটি, তাহলে সেখানে যাবার অধিকার কেন নেই আমার? কেন আমার নেই? কেন তাহলে আমায় মতিঝিলে পাঠাচ্ছ না? সিরাজ, রাজনীতির কারণে, মানে তাকে ছাড়লে অসুবিধা আছে বলেই সিরাজ রাজনৈতিক কারণে ছাড়তে পারছেন না, তাকে নজরবন্দি করে রেখেছেন ঘসেটিকে। ঘসেটি, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? যে তোমার রাজনীতির সঙ্গে আমার কিসের সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। ভেরি ইম্পর্টেন্ট লাইন, যেগুলো হাইলাইট করা আছে পুরো বইতে, সেগুলো অবশ্যই তোমরা প্রত্যেকে যারা মাধ্যমিক দেবে তারা হাইলাইট করে নিও, কারণ এই লাইনগুলো তুলে বারবার প্রশ্ন এসছে বলেই আমার এখানে হাইলাইট করা আছে। একটু বুঝে নেবে, তাহলে যে প্রশ্নই দিক না কেন সেটা নিজেদের পরিষ্কার হয়ে যাবে। বলছি, শুধু প্রতিহিংসা, শুধু প্রতিহিংসা রয়েছে। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে, তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে অর্থাৎ মেরে ফেলবে। তো এতখানি ঘসেটি নির্মম যে তিনি চান যে সিরাজ মারা যাক। লুৎফা ছুটিয়া আসিল। যখন এরকম বলতে যাবে যে নবাব শেষ হয়ে যাক, তখন লুৎফা এসছে। লুৎফা এখানে নবাবের স্ত্রী। লুৎফা, মা মা তোমার মুখে ও কথা শেষ করো না মা। ঘসেটি, নবাব মহিষী? নবাব মহিষী মানে হচ্ছে নবাবের স্ত্রী। লুৎফা, নবাব মহিষী নই মা, তোমার কন্যা। মানে তুমি নবাব মহিষী হিসেবে আমাকে দেখো না, তুমি তোমার মেয়ে হিসেবে আমাকে দেখো। ঘসেটি, নবাব মহিষী নও? আজ ভাবছো খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবন যাপন করতে হবে। বলছে, আজকে তুমি নবাব মহিষী নও বলছো, কিন্তু সত্যি করেই একদিন আসবে খুব দ্রুত, যেদিন আমি যেমনভাবে বন্দী হয়ে জীবনযাপন করছি তুমিও ঠিক সেইভাবেই বন্দী হয়ে জীবনযাপন করবে। লুৎফা, নবাব? ঘসেটি, নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন নবাব, বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। ভেরি ইম্পর্টেন্ট লাইন। বাদী হচ্ছে নিজেকে এখানে হেয় প্রতিপন্ন করে বাদী বলছেন ঘসেটি নিজেকে, আর মহিষী হচ্ছে নবাবের মহিষী, অর্থাৎ নবাব মহিষী বা লুৎফা। তো লুৎফাকে খুশি করতে বলছেন মাসিকে দণ্ড দিয়ে। এটা ওনার ভুল ধারণা ঘসেটির, কিন্তু তাও উনি এত ক্রুদ্ধ নবাবের ওপর, মুখে যা আসছে তাই বলছেন। লুৎফা, জাহাপানা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। সিরাজ, দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো। ঘসেটি, এখনো আশা, সময় আসবে। লুৎফা, অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। ঘসেটি, তোমার বুক কেঁপে ওঠে? আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছ না কখনো বুঝতে চেয়েছ? অনাথা বিধবা আমি, একে বিধবা তার উপর অনাথা।
নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। মানে নিজের বাড়িতে থাকলেও মানুষ কিছুটা সান্ত্বনা পায়। নিজের বাড়িতে রাখেননি সিরাজ, তাকে নিয়ে এসেছেন নজরবন্দি রাখার জন্য রাজনৈতিক কারণে। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দিনী করে রাখলে, তোমাদের আমি ক্ষমা করব? অর্থাৎ কোনোদিন ক্ষমা করবেন না। ছল করে সিরাজ নিয়ে এসেছেন সিরাজের চোখের সামনে নজরবন্দি করে রাখার জন্য। না হলে বিপদ আছে, বাংলার বিপদ আছে। সিরাজ, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? এবার সিরাজ মুখে উঠেছেন। বিদ্রোহিণী বলতে কাকে বোঝানো হয়েছে? না, ঘাসেটি বেগমকে। মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। অর্থাৎ এমন আচরণ করছে যে নবাব বলছেন হয়তো তোমাকে কারাগারেই স্থান দিতে হবে। লুৎফা, নবাব, জাহাপানা। সিরাজ, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। ঘরে এদিকে ঘাসেটি বেগম নিজের মাসি, তিনি বাক্য জ্বালায় জর্জরিত করছেন, আর ওদিকে বাইরে সভাসদবর্গ যারা আমরা দেখে এলাম যে তাকে প্রতিনিয়ত বাক্য জ্বালায় জ্বালাচ্ছেন। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। সবাই নবাবকে ভালো পেয়ে যা মুখে আসছে তাই বলে যাচ্ছে, আর নবাব হাত জোর করে শুধু বাংলাকে বাঁচানোর জন্য প্রার্থনা করে যাচ্ছেন। দুই হাতে মাথা চাপিয়া ধরিলেন, মানে মানুষ যখন খুব হাহাকার করে মাথা চেপে ধরে সেই রকম ভাবে। ঘসেটি, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? ঘসেটি বলছে। সিরাজ, আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায়। সিরাজ বলছে আমি জানি কি করে ওদের গলা বন্ধ করে দেওয়া যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। বলছে কি করে মাথা নুইয়ে দেওয়া যায় সেটা কিন্তু নবাবের জানা আছে, শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ। মানে এক কথায় তিনি এগুলো করতে পারেন, আমি তাও পারি না। কিছুতেই পারেন না নিজের মানুষদের সঙ্গে প্রতারণা করতে। পারি না শুধু আমি কঠোর নই বলে। সিরাজের একটাই দোষ, তিনি সভাসদের প্রতিও কঠোর হতে পারেননি, তিনি নিজের মাসির প্রতিও কঠোর হতে পারেননি। পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে, অর্থাৎ অন্যের ব্যথায় তিনি ব্যথিত হন বলেও সেটা পারেন না। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, লুৎফা, নবাব জাহাপানা, আপনার চোখে জল আমি যে সইতে পারি না। গাছেটি, আজকার এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই। মানে আজকে কাঁদছো, কেঁদে নাও, এই কান্না সত্যি শেষ হবে না। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। মানে এত চোখের জল আসবে যে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। অর্থাৎ ঘসেটি বেগম মানে যেন অভিশাপ দিচ্ছেন যে এই লুৎফা, যিনি সিরাজের বেগম, তিনি এই কষ্টটাই পাবেন যে কষ্টটা মাসি ঘসেটি পাচ্ছেন। সেই রকমই তাকে কেঁদে কেঁদে জীবন কাটাতে হবে লুৎফাকে। আর পলাশীর প্রান্তরে উঠবে কান্নার রোল, মানে নবাবের পতন। এটাই কামনা করেন ঘসেটি। ঘসেটি চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন। লুৎফা তাহাকে ধরিলেন। লুৎফা নবাবকে আটকে দিলেন, বাধা দিলেন। সিরাজ, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? এটাও তুলে প্রশ্ন আসে। মানে ঘসেটির যে ব্যবহার, যে আচরণ, তাতে তাকে দানবী বলবেন না মানবী বলবেন? যার মনুষ্যত্ব থাকে কোনটা বলবেন? মনুষ্যত্বের পরিচয় তো ঘসেটি বেগম দিলেন না। লুৎফা, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপানা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ,
ও দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ভেরি ইম্পর্টেন্ট লাইন। অর্থাৎ ভয়ঙ্কর ঘসেটি বেগম, যার নিঃশ্বাসে বিষ, যে এলে পরেই মনে হয় ধ্বংস হয়ে যাবে তার নিঃশ্বাসে। দৃষ্টিতে আগুন, সব জ্বালিয়ে পুড়িয়ে চারিদিকে ছারখার করে দেবে। অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, মানে এমন করে তার হাঁটা, চলন বলন যে যেন কেঁপে ওঠে ধরিত্রী। সিরাজ: মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষেরা এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। এটা মানুষেরা না বলে মানুষের হবে। মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। মানে সবাই রাজার সঙ্গে শুধু বিরোধিতাই করে যাচ্ছে, নির্মম হচ্ছে রাজার প্রতি। লুৎফা: চলুন জাহাপানা, একটু বিশ্রাম করবেন। সিরাজ: বিশ্রামের অবসর হবে পলাশির পর, মানে পলাশির প্রান্তরে যুদ্ধের পর। লুৎফা: পলাশি? সে কি জাহাপানা? লুৎফা জানে না পলাশি কি। সিরাজ: তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। অর্থাৎ পলাশির সেই মাঠ যে মাঠে যুদ্ধ হবে, সেখানেই যুদ্ধের সম্ভাবনা, সেখানে ইংরেজরা আসছে। লুৎফা: আবার যুদ্ধ জাহাপানা? কলকাতায় যুদ্ধ হয়েছে, শওকত জঙ্গের সঙ্গে পূর্ণিয়ায় যুদ্ধ হয়েছে, আবার পলাশির যুদ্ধে কথা বলছেন। সিরাজ: 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে, ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। 1 বছর কিসে গেছে না? যুদ্ধ করে, ষড়যন্ত্র ভেদ করতে, গুপ্তচর পরিচালনা করতে। এইবার হয়তো শেষ যুদ্ধ, মানে এটাতে হলে যদি জিতে গেলেন তাহলে বাংলা রয়ে গেল, আর যদি হেরে গেলেন তাহলে সব শেষ। লুৎফা: শেষ যুদ্ধ? সিরাজ: যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়ই। পরাজিত হলে তো রাজা শেষ, আর জয়ী হলে হয়তো আর যুদ্ধ হবে না, বাংলা বেঁচে গেল। লুৎফা: পলাশি? সিরাজ: পলাশি? লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো। রাঙা হতো কিসে না? পলাশ ফুলে সেজে থাকতো পলাশির প্রান্তর, তাই তার নাম পলাশি। তাই আজও তার বুকে রক্তের তৃষ্ণা। অর্থাৎ যে পলাশ ফুলে লাল হয়ে থাকতো, সেই লাল দেখে দেখে পলাশির যেন রক্তের নেশা হয়ে গেছে, রক্তের তৃষ্ণা হয়ে গেছে, তাই সে রক্ত চায়। পলাশ ফুলের যে রক্তের রাঙা পলাশ ফুল, সে তাতে যেন তার মন ভরছে না, তার বুকে যেন রক্তের তৃষ্ণা। তাই সেখানেই যুদ্ধ হবে, সেখানেই রক্তপাত হবে, সেখানেই হয়তো বা বাংলার নবাব শেষ হবে। জানি না আজ কার রক্ত সে চায়, পলাশি, রাক্ষসী পলাশি? এটা তুলে খুব প্রশ্ন আসে। ভেরি ইম্পর্টেন্ট লাইন। অর্থাৎ নবাব জানেন না যে কার রক্ত আজকে চাইছে, ইংরেজদের রক্ত নাকি নবাবের রক্ত। পলাশি যেন সেই দিনের জন্য রাক্ষসী পলাশি হয়ে উঠেছে, গ্রাস করবে মানুষের রক্ত। নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। একটা নাটক যেভাবে শেষ হয়। শচীন্দ্রনাথ সেনগুপ্তের একটু পরিচয় আছে এখানে। 1892 জন্ম, 1961 মৃত্যু। জন্ম অধুনা বাংলাদেশের অন্তর্গত খুলনায়। বিখ্যাত নাট্যকার। ছাত্রাবস্থাতেই বঙ্গভঙ্গ আন্দোলনে জড়িয়ে পড়েন। শিক্ষক সখারাম গণেশ দেউস্করের কাছে সাংবাদিকতার পাঠ নেন। তিনি হিতবাদী পত্রিকায় সখারামের সহযোগী ছিলেন। পরে বৈকালী, বিজলী, আত্মশক্তি প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন। সহ সম্পাদক হিসেবে দৈনিক কৃষক ও ভারত পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 1930 থেকে 1950 খ্রিস্টাব্দের মধ্যে তিনি তার কালজয়ী নাটকগুলি লিখেছিলেন। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে সিরাজদৌল্লা, গৈরিক পতাকা, রক্তকমল, সংগ্রাম ও শান্তি, ধাত্রীপান্না, এই স্বাধীনতা, সবার উপরে মানুষ সত্য, রাষ্ট্র বিপ্লব প্রভৃতি। নাটকগুলো নামগুলো একটু খেয়াল রেখো। যে কোনো 2টি নাটক লেখো বললে যে কোনো 2টো সিরাজদৌল্লা হবে আর গৈরিক পতাকা। তার নাটকের প্রধান গুণ স্বাদেশিকতা এবং জাতীয়তাবোধ। তিনি শুধু নাটক রচনাতেই সীমাবদ্ধ ছিলেন না, নাট্যমঞ্চের সঙ্গেও তার নিবিড় সম্পর্ক ছিল।
এখানেই শেষ হলো সিরাজদৌল্লার নাটকটি।